এই আলোচনায় ইরান আপার হ্যান্ডে আছে, আর ইরান এক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে কথা বলতে সে নারাজ। চীন বা রাশিয়ার জন্য যে সুবিধাটা হবে, আপনার যদি আমেরিকার কারণে এই যুদ্ধবিরতি ভেস্তে যায়, ভণ্ডুল হয়, তাহলে সব দোষ আমেরিকার ঘাড়ে চাপানো যাবে। আগামী 2-3 বছরের মধ্যে আমেরিকা কোনো বড় যুদ্ধে যেতে পারবে কিনা সেই সম্পর্কে সকলেই সন্দেহ প্রকাশ করেছেন। চর্চা ডিগোটে স্বাগতম। দীর্ঘ 21 ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠক, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আমেরিকার এই বৈঠক শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি, প্রাথমিকভাবে এমনটি জানা যাচ্ছে। আলোচনার মাঠ থেকে কিংবা পাকিস্তান থেকে এরই মধ্যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স চলে গিয়েছেন আমেরিকায়। দুপক্ষ দুষছে একে অপরকে, এর জন্য বৈঠক ফলপ্রসূ হয়নি, ওর জন্য বৈঠক ফলপ্রসূ হয়নি। যুদ্ধবিরতি কি তবে থমকে যাবে, নাকি এই বৈঠক থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট শুরু হবে, তা নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগতম। 21 ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠক হলো, আমরা দেখলাম সেখানে বৈঠক শেষে জানা যাচ্ছে যে কোনো রকম কোনো সমঝোতা হয়নি, দেশ দেশে ফিরে যাচ্ছে, একে অপরকে দুষছে। আসলে কি হয়েছিল? একটা প্রথম কথা হচ্ছে যে আপনি চিন্তা করেন যে 10 দিন আগেও যে দুটো দেশ পরস্পরের সঙ্গে যুদ্ধ করছিল, যে একে অপরের উপরে হামলা চালানোর চেষ্টা করছিল, তারা আলোচনার টেবিলে আসছে। এটাকে আমার মনে হয় যে কিছুটা ইতিবাচক, এই জিনিসটাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পারি। 2, ডিপ্লোমেসিতে কি হয় বা এই যে কূটনৈতিক আলোচনা বা রাতারাতি যেখানে দুই পক্ষ যুদ্ধে জড়িত ছিল, সেখানে রাতারাতি তারা একেবারে শান্তিকামী হয়ে যাবে, শান্তিবাদী হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, ইয়েস, এটার কোনো মানে সম্ভাবনা খুব কমই থাকে। আপনার যদি এক পক্ষ একেবারে নতজানু হয়, তখন হয়তো আর এক পক্ষের যে শর্ত দেয় সেই শর্তে কিন্তু তারা রাজি হয়। এখানে পাকিস্তানের একজন বিশিষ্ট মানবাধিকার কর্মী, তিনি আমেরিকায় পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন, মালিয়া লোদি, উনি একটা ভালো কথা বলেছেন, মানে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তার কথাটা। তিনি বলেছেন যে এই ডিপ্লোমেসিটা কোনো ইভেন্ট না, এটা একটা প্রসেস শুরু হয়েছে। প্রসেস শুরু হলেই যে তার ফল সঙ্গে সঙ্গে পাওয়া যাবে ইভেন্টের মতো। এখন ধরেন যে ফুটবল খেলায় কি হয়, প্রথমে 90 মিনিট খেলা হয়, যদি ফল প্রত্যাশা করে তাহলে 90 মিনিট যদি ড্র থাকে তাহলে আরও 30 মিনিট খেলা হয়, তারপরে যদি ইয়ে হয় তো শেষ পর্যন্ত যায় টাই ব্রেকারে যদি ইয়ে হয় তখন যায় সাডেন ডেথে। তো এর একটা প্রসেস আছে যেখানে একটা রেজাল্ট দরকার। এখানেও নিশ্চয়ই একটা রেজাল্ট দরকার, আমরা কোনো নেতিবাচক রেজাল্ট চাই না, চাই ইতিবাচক রেজাল্ট, ঠিক আছে? কিন্তু সেখানে রাতারাতি এইটা 21 ঘন্টা ওনারা বৈঠক করেছেন। প্রথমে তারা পাকিস্তানের মাধ্যমে দুপক্ষের যে শর্ত ছিল এক পক্ষ অপর পক্ষকে দিয়েছেন, তারপর পাকিস্তানের মধ্যস্থতায় আপনি দুই পক্ষ এক মানে টেবিলে পরস্পরের মুখোমুখি হয়েছেন। এইটা একটা বড় ঘটনা। আপনি দেখেন যে 1979 সাল, মানে আজ থেকে প্রায় 47 বছর আগে এই ঠিক মানে ইরান এবং আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা এরকম বৈঠক করেছিলেন। তারপর থেকে তাদের মধ্যে কোনো বৈঠক হয়নি কোনো দিনও। এই প্রথম আমেরিকার একজন হাই প্রোফাইল নেতা জেডি ভান্স এবং তার সমগোত্রীয়, মানে ওইভাবে বলা হচ্ছে ইরানের পার্লামেন্টের স্পিকারকে, তারা বসেছেন, কথা বলেছেন। হ্যাঁ, দুপক্ষ এইটা আগাপোয়ার চলতে থাকবে, কিন্তু এইটা একেবারে মানে অন্ধকারে চলে গেছে। বা এমন তো হতে পারে যে কিছু শর্ত আছে যেটা জেডি ভান্স আপনার ট্রাম্পের সঙ্গে আলোচনা করে তা মানে তারপর তাকে জানাতে পারেন। এমনও হতে পারে যে এইগুলোর যে এখনো তো সময় আছে, 2 সপ্তাহ, মানে এখনো 10 দিনের মতো সময় আছে। তো জেডি ভান্স যদি এই ইসলামাবাদ থেকে রওনা দেন, তিনি 14-15 ঘন্টা 20 ঘন্টার মধ্যে এই আপনার ওয়াশিংটনে পৌঁছে যাবেন। ওয়াশিংটনে পৌঁছে তিনি নিশ্চয়ই ট্রাম্পকে অবহিত করবেন এবং ট্রাম্প তার পারিষদবর্গ নিয়ে যে সিদ্ধান্ত নেয়ার সেই সিদ্ধান্ত নেবেন। এটা ইতিবাচকও হতে পারে, নেতিবাচকও হতে পারে। আপনার প্রথম মনে রাখতে হবে যে এই আলোচনায় ইরান আপার হ্যান্ডে আছে। আচ্ছা, কেন? 1 নম্বর হচ্ছে যে ইরান আক্রমণ করেনি, বা 2 নম্বর হচ্ছে ইরান আক্রমণকারীর কাছে হারেনি। 3 নম্বর হচ্ছে যে ইরানের মানুষ, সাধারণ মানুষ
এই আক্রমণের বিরুদ্ধে দেশের সরকারের পাশে আছে। পাশে আছে। উল্টো দিকে আমেরিকায় এই মানুষ এই যুদ্ধের বিরোধী। ইতিমধ্যে ইসরায়েলের বিপক্ষে যাতে ব্যবস্থা নেওয়া হয়, ইসরায়েলের সাথে যাতে বন্ধুত্ব শেষ করা হয়, ইসরায়েলের কাছ থেকে ইসরায়েলকে যাতে অস্ত্র সাহায্য দেওয়া বন্ধ করা হয়, এরকম কিন্তু নানা ধরনের কথা উঠে গেছে। বিশেষত ট্রাম্পের যে মাগা মেক আমেরিকা গ্রেট এগেইন এই যে প্রকল্পের সঙ্গে যারা এক সময় তার হয়ে ব্যাপক প্রচার করেছিলেন, তারা প্রত্যেকে এই ইসরায়েল এই যুদ্ধের বিরুদ্ধে। আচ্ছা, এরপরে আছে হরমুজ প্রণালী। এইটা এমন একটা চিকেন নেকের মতো যে এইটার নিয়ন্ত্রণ নিলে যে কি হবে, বন্ধ করে দিলে সারা বিশ্বের তেলের বাজার, তারপরে হচ্ছে শেয়ার বাজার, মানে তারপরে হচ্ছে ফার্টিলাইজার, সার, এই রকম একাধিক বিষয়ে আক্রান্ত হবে একদম। এবং সারা বিশ্বব্যাপী একটা মানে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। তো এই যেখানে অবস্থা, সেখানে ইরানের সঙ্গে আমেরিকা কিসের ভিত্তিতে কথা বলতে আসছে? সে শক্তিশালী। কি শক্তিশালী? একটা লোক 48 ঘন্টার মধ্যে ইরান জয়ের স্বপ্ন দেখেছিল, বা একটা দেশের সর্বতা সর্বোচ্চ মুছে দেওয়া হবে, রেজিম পরিবর্তন করা হবে। হ্যাঁ, সেগুলো সব স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তিনি প্রায় 40 দিন ধরে যুদ্ধ চালানোর পরেও আপনার ওই দেশটিকে পরাভূত করতে পারেননি। বলতে পারে যে ওনার কি বলে ইরানের নৌবাহিনী বলে কিছু নেই, বিমান বাহিনী, আরে সবই নেই। মনে করলাম ইরান এখন আপনি প্রমাণ করেন যে ইরান দেশটাই নেই। তো এই রকম একটা জায়গায় আমেরিকা আক্রমণকারী হয়েও সে একটা ওয়ান কাইন্ড অফ পরাজিত শক্তি। তো একটা দেশ আক্রান্ত হয়ে সে আছে যে ইয়ে শক্তি, মানে জয়ী, অনেকটাই নিজেকে জয়ী বলে মনে করছে। আর একটি দেশ যে কোনো মূল্যে এই যুদ্ধটা থামাতে চায় এবং তার জন্য, তার মুখ রক্ষার জন্য কিছু শর্ত সে আরোপ করতে চায়। সেই শর্তে ইরান কেন রাজি হবে? আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন জেডি ভান্স হয়তো আমেরিকায় ফিরে যে ট্রাম্পের সাথে আলোচনা করবে, তার পর্ষদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে। এদিক দিয়ে আমরা দেখলাম ইরানের তরফ থেকে কিছুক্ষণ আগে আন্তর্জাতিক মিডিয়ায় খবর এসেছে যে ইরান থেকে বলা হয়েছে যে প্রথম বৈঠকেই যে চুক্তি হয়ে যাবে, শান্তি চুক্তি হবে, এমনটি কারোই প্রত্যাশা ছিল না। ফের আলোচনা হতে পারে কিংবা আমেরিকার সাথে আলোচনা চলবে। তো জেডি ভান্স কি আসলে ট্রাম্পের সাথে আলোচনা করার জন্য গিয়েছেন, নাকি ইসরায়েলের সাথে একটি সমঝোতা করার কোনো প্রক্রিয়া আছে? ধরুন ইসরায়েল তো এখানে একটা বড় বড় ফ্যাক্ট, সেই আলোচনাতেও পার্টি, নেই। সেটা সে আলোচনায় নেই, এটা তো অস্বীকার করার উপায় নেই যে। কিন্তু ইসরায়েল যদি শুধু একা ইরানকে আক্রমণ করত, তাহলে ঘটনা মানে এই আলোচনায় তাকে যুক্ত করা বা ইয়ের কথা আসতো। এখানে মূলত আমেরিকা জড়িয়ে যাওয়ার কারণেই আপনার ইসরায়েলকে দূরে রাখা হয়েছে। তারপরে ইসরায়েলকে পাকিস্তানের মতন মাটিতে টেনে এনে তাদের সঙ্গে কথা বলা, এটাও একটা, তখন আবার একটা তৃতীয় পক্ষের দেশ, ইউরোপের কোনো দেশকে দেখতে হতো। আচ্ছা, আর ইরান এক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে কথা বলতে সে নারাজ। সে ইসরায়েলের সঙ্গে কথা বলবে, সে ইসরায়েলের সঙ্গে দরকার হলে ফাইট দেবে, কিন্তু ইসরায়েলের সঙ্গে কথা বলার তার কিছু নেই। কারণ আপনি দেখেন যে আমেরিকা যদি কালকে বলে যে এই যুদ্ধে আমি নেই, আর এই যুদ্ধ সংক্রান্ত কোনো বিষয়ে আমি কোনো সমর্থন দিতে পারবো না, কালকে ইসরায়েলের ক্ষমতা হবে যে ইরানের সঙ্গে যুদ্ধ চালানোর? ইরানের সঙ্গে যুদ্ধে এখনও পর্যন্ত ইসরায়েলের যে পরিস্থিতি, সেটা শুধু লেবাননে সে বেসামরিক জায়গায় হামলা চালিয়ে, বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে হাজার হাজার লোক মেরেছে, 2000-এর উপরে মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন এবং আরও কত লোক সেই ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছেন আমরা জানি না। ফলে ইসরায়েলকে খুশি করা এই মুহূর্তে কিন্তু আমেরিকার পক্ষেও কঠিন। কারণ জেডি ভান্স নিজে কিন্তু এই যুদ্ধের বিরোধী ছিলেন এবং তিনি বলছেন যে আপনারা সবাই বলছেন, এবং ওয়ান কাইন্ড অফ এটা ট্রাম্পের একক সিদ্ধান্ত। এবং সবার যেটা সন্দেহ যে তিনি এই যে নেতানিয়াহু, যার ডাকনাম বিবির কথায় তিনি রাজি হয়ে মনে করলেন যে ইরানকে দুইজন মিলে মারলে একেবারে কুপঘাত হয়ে যাবে। এইখানে আবার আপনার মানে আগের প্রশ্নে একটা বলা হয়নি যে ইরানের পাশে এখন বিশ্বের অন্য দুই পরাশক্তি চীন এবং রাশিয়ার সুস্পষ্ট সমর্থন আছে। ফলে আপনার ইরানকে এত সহজে করা যেমন সম্ভব না, এবং ইসরায়েলকে খুশি করে আমেরিকা কোনো চুক্তি ইরানের সঙ্গে করতে পারবে না। এ বিষয়ে কারোর কোনো মানে মতভেদ নেই, কারোর কোনো আপনার
মানে বিতর্ক আপনি নেই। সেলিম খান চীন রাশিয়া প্রসঙ্গ আনলেন, সেখানে আমার একটু জানার আছে যে বলা হয়ে থাকে, গুঞ্জন আছে যে পাকিস্তান যে মধ্যস্থতাকারী এর পেছনে আসলে চীন রাশিয়া আছে। চীন রাশিয়া যদি এর পেছনে থেকে থাকে, এখন তো প্রকাশ্যে অনেকটা চলে আসলো যে বৈঠকটি ফলপ্রসূ হয়নি, এবার কি চীন রাশিয়া আরও সক্রিয় হবে? পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক সবাই জানে, এমনকি রাশিয়াও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে। এই প্রসঙ্গে যদি আপনি ভারতের সঙ্গে তুলনা করেন, তাহলে ভারতের যারা আলোচক বা ভারতের যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে ভারত এক্ষেত্রে দুই দেশের সঙ্গেই সঠিক আচরণ করতে পারেনি এবং করেনি। এটা পুরোপুরি আমেরিকার চাপে। ভারত পুরোপুরি আমেরিকার দিকে ঝুঁকে গেছে, কারণ ভারতের যে এলিট ক্লাস, ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিক এবং আমলাতন্ত্র, সবার সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনোভাবে একটা বন্ধন তৈরি হয়েছে। বন্ধন মানে তাদের সন্তানরা ওইখানে পড়তে পারে, তার সন্তানরা ওইখানে সেটেলড হতে পারে, তারপরে তাদের ওইখানে সহায় সম্পদ থাকতে পারে, নানাভাবে তারা ফলে আমেরিকার এই জায়গা থেকে তারা বেরোতে পারেনি। অন্যদিকে পাকিস্তান, পাকিস্তান এই আমেরিকার সঙ্গে সম্পর্ক রেখেছে, কিন্তু আমেরিকা জানে পাকিস্তান চীনের সঙ্গেও সম্পর্ক রেখেছে। সেক্ষেত্রে তাদের দুই পক্ষের দুইজনের সম্পর্ক রাখতে কিন্তু পাকিস্তানের জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। এবং পাকিস্তান এবং চীন কিন্তু দুটো পরীক্ষিত বন্ধু, আচ্ছা, এই বিষয়ে সন্দেহ নেই। এখন চীনের জন্য, চীন বা রাশিয়ার জন্য যে সুবিধাটা হবে, আপনার যদি আমেরিকার কারণে এই যুদ্ধবিরতি ভেস্তে যায়, ভণ্ডুল হয়, তাহলে সব দোষ আমেরিকার ঘাড়ে চাপানো যাবে। এবং আমেরিকা যে একটা যুদ্ধবাজ দেশ, তারা যে হামলাকারী, তারা যে ইতিমধ্যে সারা বিশ্বের মানুষ এর বিরুদ্ধে চলে গেছে। আপনি বিশ্বের মানুষ বলতে ধরেন আমাদের কথা তো আর কেউ শুনতে পায় না, কিন্তু ইউরোপ, আমেরিকার মানুষ, আপনার অন্যান্য দেশের মানুষ, তারা কিন্তু এর বিরুদ্ধে চলে গেছে। আপনি এখানে একটা ছোট্ট উদাহরণ মানে হিসাবে বলি যে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তার একজন বিশেষ প্রতিনিধিকে তেহরানে পাঠিয়েছেন আলোচনার জন্য। কি আলোচনা? যে হরমুজ থেকে যেন দক্ষিণ কোরিয়ার তেলবাহী বা গ্যাসবাহী জাহাজগুলোকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, এর বিনিময়ে দক্ষিণ কোরিয়া কি দিতে রাজি হয়েছে? যে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরানের প্রায় 7 থেকে 8 বিলিয়ন ডলার দক্ষিণ কোরিয়ার কাছে জব্দ ছিল, সেইটা কুয়েত বা কাতারের, সম্ভবত কাতারের কোনো ব্যাংকে আপনার অলসভাবে পড়ে আছে। আচ্ছা, সেই অর্থ তারা ফেরত দেবে, এই রকম একটা জায়গায় কিন্তু দক্ষিণ কোরিয়া প্রস্তাব নিয়ে গেছে বলে শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন, আস্তে আস্তে ইরান বুঝে গেছে যে এই হরমুজ দিয়ে তার পক্ষে অনেক কিছু অর্জন করা সম্ভব। এই ক্ষেত্রে অবশ্যই সে প্রথম দিন দেখেন সে হরমুজ নিয়ে কি খেলাটা খেলেছে। সে বলেছে যদি চাইনিজ ইউয়ানে তুমি তেল কেনো, তাহলে তোমাকে যাওয়ার জন্য কোনো ধরনের কোনো দিতে হবে না, কোনো অনুমতি লাগবে না, তুমি নিরাপদে চলে যেতে পারবে। তাহলে এই খেলাটা কার? এই খেলাটা তো চীনের। কারণ পেট্রোডলারের যদি জিনিসটা ভাঙা যায়, যদি আমেরিকার পেট্রোডলারের বিকল্প কোনো ইউয়ান বা অন্য কোনো কারেন্সি দাঁড়িয়ে যায়, তাহলে তো মানে আমেরিকার যে আজকে যে আধিপত্য, এই আধিপত্যের শেষটা আমেরিকা দেখা শুরু করেছে। আচ্ছা সেলিম খান, আরেকটা আশঙ্কা নিয়ে আমরা এর আগেও কথা বলেছিলাম, আবারও আপনার কাছে জানতে চাই যে এই যে সাময়িক যুদ্ধবিরতি, এটা আমেরিকার দিক থেকে যুদ্ধ কৌশল কিনা নতুন যুদ্ধের? আর আরেকটি জিনিস আমরা দেখলাম যে ইরান হরমুজে যে মাইনগুলো পুঁতে রেখেছিল সেগুলো নাকি পাওয়া যাচ্ছে না, সেই হরমুজের মাইন খুঁজছে নাকি আমেরিকার 2টি ট্যাঙ্কার, তো ডেস্ট্রয়ার। সব মিলিয়ে আসলে এই যুদ্ধবিরতিটা কি আসলে নতুন কোনো যুদ্ধের কৌশল হয়ে দাঁড়াচ্ছে কিনা? এটা ধরেন এখনই মন্তব্য করা, আর আমাদের মতো জায়গায় আমরা যারা বিভিন্ন সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে কথা বলি বা বিভিন্ন লোকের বক্তব্যের ভিত্তিতে, যে বিশেষজ্ঞদের বক্তব্য শুনে কথা বলি, তার পক্ষে এই ধরনের একটা মন্তব্য করা খুবই আলটাপকা মন্তব্য হবে যে আমি এই কথা বলে দিলাম, সেটা ঠিক হবে না। কিন্তু যে জিনিসটা হতে পারে সেটা যে আপনি বলছেন যে যুদ্ধ কৌশল, একটা জিনিস শোনা যাচ্ছিল কি, যে আমেরিকা এবং ইসরায়েল দুইজনেরই অস্ত্র ভাণ্ডারে মানে টান পড়েছে, এবং তাদের সবচেয়ে বেশি টান পড়েছে কিসে? তাদের ইনসেপ্টার, মানে ইরান যে ড্রোন এবং মিসাইল হামলা চালাচ্ছিল সেইটা ঠেকানোর মতো ইনসেপ্টার তাদের নেই। আপনার বলা হচ্ছে যে এই আমেরিকা
প্রায় 500-র বেশি টমাহক মিসাইল ব্যবহার করেছে। এই টমাহক অত্যন্ত শক্তিশালী মিসাইল, ঠিক আছে। তার এইটা পূরণ করতে লাগবে 53 মাস। আচ্ছা, তার মানে 4 বছরেরও বেশি, প্রায় 4.5 বছর লাগবে এটা পূরণ করতে। তাহলে 10 দিনের যুদ্ধবিরতি তাকে কী দেবে? আপনার যে ইনসেপ্টরগুলো ব্যবহার করা হয়েছে, যে থার্ড থেকে শুরু করে আরও অন্যান্য যে আপনার ইনসেপ্টরগুলো আছে, সেগুলোতে যে পরিমাণ আপনার মিসাইল ব্যবহার করা হয়েছে, যে আকাশে যাতে ওই ইরানের ছোড়া ড্রোন বা মিসাইলকে ধ্বংস করা যায়, সেই ধ্বংসের সেটাও যদি পূরণ করতে হয়, তাহলে তা আমেরিকাকে ন্যূনতম আপনার 1.5 বছরের বেশি সময় লাগবে। তাও 1.5 বছরে হবে এটা, মানে এটা খুব মানে কি বলবো, আশাবাদী হওয়ার মতো সময়, কিন্তু 1.5 বছরে এটা হবে না। তার প্রধান কারণ হচ্ছে যে আমেরিকার ওয়ার ইন্ডাস্ট্রি কিন্তু, আমেরিকা সরকার কিন্তু কোনো যুদ্ধাস্ত্র তৈরি করে না। যুদ্ধাস্ত্র যে আমেরিকা তৈরি করে, এগুলো তৈরি করে বেসামরিক প্রতিষ্ঠান, যেমন বিমান তৈরি করে লকহিড, আরও এরকম মানে জেনারেল মোটরস তৈরি করে ইঞ্জিন, এই যে যুদ্ধ বিমানের ইঞ্জিন, এরকম আরও অনেক বেসামরিক আপনার বেসরকারি প্রতিষ্ঠান তারা মিলিতভাবে হয়তো এক একজনকে অর্ডার দিয়ে রাখে, এরকম একটা চেন থাকে। আচ্ছা, তো তাকে প্রথম আগে কি, তারা এই প্রতিষ্ঠানগুলো বলা হচ্ছে যে রাজনীতিকদের বিশ্বাস করে না। কারণ রাজনীতিকরা একটা প্রতিশ্রুতি দেবেন, সেই বাজেট না আসলে তারা নিজ থেকে, কারণ এটার পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ, তো এই খরচ যতক্ষণ না পর্যন্ত আমেরিকার সরকার তাদেরকে অর্থ দিচ্ছে, তাদেরকে মানে অর্ডার দিচ্ছে, এই ক্রয়াদেশ না দেয়া পর্যন্ত তারা উৎপাদন শুরু করবে না। আর উৎপাদন আপনি কালকে বললেন উৎপাদন শুরু করবেন, তাহলে আপনি কালকেই তো এই প্রতিষ্ঠান উৎপাদন শুরু করতে পারবেন না, কারণ তার প্ল্যানের মধ্যে এটা ছিল না। 3 নম্বর হচ্ছে যে এই যে মিসাইল বা অন্যান্য জিনিস, মানে যেগুলো আধুনিক যুদ্ধাস্ত্র, সেই যুদ্ধাস্ত্র তৈরি করতে গেলে প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্টের অনেকগুলো 3-4টে মৌল লাগে, সেই মৌলগুলো চীনের হাতে। আর একটা লাগে হচ্ছে ট্যাংস্টেন। আচ্ছা, এই ট্যাংস্টেন মানে এইটা খুবই জরুরি, কারণ এই ট্যাংস্টেনের আপনার গলনাঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি, মানে অত্যন্ত তাপ সহনশীল একটা পদার্থ। তো এই ট্যাংস্টেনের 80% নিয়ন্ত্রণ করা হচ্ছে চীন, এবং চীন এই অস্ত্র তৈরি করার জন্য আমেরিকাকে আপনার এই ধরনের কোনো রেয়ার আর্থ এলিমেন্ট বলি, ট্যাংস্টেন বলি, যাই বলি না কেন, এইগুলোকে আর কিছু দেবে না। যদি না দেয় সেক্ষেত্রে আপনি মানে আমেরিকার পক্ষে কিন্তু তৈরি করা খুবই মানে এই যে অস্ত্র তৈরি করা খুবই কঠিন হয়ে পড়বে। তারা এতদিন ধরে যা বানিয়েছিল সেটা তারা একদিকে ইউক্রেনকে সাহায্য দিয়ে রাশিয়ায় খরচ করে ফেলছে, এরপর তারা ইরানকে মনে করেছিল যে রাতারাতি ওটা দখল করে আমরা তেল বেচে সব টাকা তুলে নিয়ে আসবো, কিন্তু মানে একটা হচ্ছে যে আপনার ভাবনা এক ধরনের আর বাস্তব আর এক ধরনের। এই বাস্তবতা আমেরিকাকে বলছে না যে আমেরিকা খুব দ্রুত তার অস্ত্র সম্ভার, এমনকি আগামী 2-3 বছরের মধ্যে আমেরিকা কোনো বড় যুদ্ধে যেতে পারবে কিনা সেই সম্পর্কে সকলেই সন্দেহ প্রকাশ করেছেন। এবং সবচেয়ে বড় হচ্ছে যে আপনার এখানে আরও একটা মানে এই ধরনের ঘটনা তো প্রত্যেকেই ধরনের বিশ্লেষণ করছে। তো এই বিশ্লেষণের মধ্যে আরেকটা যেটা আসছে যে তাইওয়ানের যে মানে বিরোধী দলীয় নেতা, ভাইস প্রেসিডেন্ট বলছি, বিরোধী দলীয় নেতা, তিনি ইতিমধ্যে আপনার বেইজিংয়ে চলে গেছেন। আচ্ছা, বেইজিংয়ে গিয়ে বলছেন যে আমাদের মারামারি করার দরকার নেই, শান্তিপূর্ণ উপায়ে আমরা যদি ইউনিফিকেশনটা করতে পারি, আমরা যদি একত্রীকরণের কাজটি করতে পারি, আমরা সেই দিকে যাই। তাহলে বুঝে দেখেন যে আপনার তাইওয়ানও বুঝে গেছে যে আমেরিকা কাউকে রক্ষা করতে পারে না, বা আমেরিকা বন্ধুদের যাদেরকে আশ্বস্ত করে তাদের ছেড়ে সে চলে যায়। এই আমেরিকা আপনার দেখেন আরব দেশগুলো থেকে ছেড়ে চলে গেছে। আপনার তার যে অন্যান্য বন্ধু ইউরোপকে সে এক ধরনের মানে এমন একটা অসম্মানজনক পজিশনে ফেলেছে যে আপনার ইউরোপ তার সঙ্গে নেই, মানে প্রত্যেকটা বন্ধুই তার দ্বারা প্রতারিত। একমাত্র ইসরায়েল বাকি আছে, তো আমার ধারণা ইসরায়েলও কিছু সময় পরে এই যুদ্ধে এসে বুঝতে পারবে যে আমেরিকার দ্বারা সে আবার প্রতারণা। সেলিম খান, আমরা শেষ করব, আমরা যদি এই গত 21 ঘন্টার বৈঠককে সফল না ধরি, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের এই সংকট কিভাবে আসলে আর দূর হবে? নতুন কোনো সংকট তৈরি হবে কিনা?
আপনার যুদ্ধ বলুন আর যে কোনো জিনিসই বলুন, বা আপনার আমারও যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যা মেটাতে একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে কথা বলা, আলোচনা করা। আলোচনা যদি না হয় মানুষে, কারণ মানুষ, সমস্যা তো মানুষের তৈরি, তো মানুষের তৈরি সমস্যা মানুষকেই মেটাতে হবে, এবং মানুষের মেটাতে হবে শুধু না, মানুষকে কথা বলতে হবে পরস্পরের সঙ্গে, এবং তাকে এই পৃথিবী এখন যে জায়গায় এসছে, এই পৃথিবীতে টিকতে গেলে আপনাকে সমঝোতার মাধ্যমে টিকতে হবে। আপনি এককভাবে কি বললেন না বললেন, আপনি কত বড় হনু, এইটা কত বড় হনু সেটা কিন্তু আমেরিকা প্রমাণ করে দিয়েছে যে সে যত বড় হিসাবে, যত বড় শক্তি হিসাবে তাকে দাবি করা হতো, সে তত বড় শক্তি নয়। ফলে এই জায়গায় কিন্তু বিশ্বের সবারই আগেই, রাশিয়া আগেই বুঝেছে, চীন তার অংশ, তার একদম মানে ইয়েই হচ্ছে যে কোনো ধরনের, চীন কোনোদিন কারোর বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করে না। আচ্ছা, এবং যুদ্ধ করার গত 40 বছরে চীনের যুদ্ধ করার কোনো নজির নেই, 40-50 বছরে। তো চীনের জন্য তাদের পররাষ্ট্রনীতি হচ্ছে যে যুদ্ধ না করেই যদি যুদ্ধ জয় করা যায়, তাহলে সেটাই হচ্ছে তাদের যে বিজয় আর কি। হ্যাঁ, তারা সেটাকেই বড় বিজয় বলে মনে করে। যুদ্ধ করে যদি জিততে হয় তাহলে সেটাকে তার জয় বলে মনে করে না। 2 নম্বর আরেকটা খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে যে এই যুদ্ধের ধরেন জয় পরাজয় কি না, আমরা সবাই কথা বলছি হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী নিয়ে তাদের এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। জেডি ভান্স বলেছেন ওরা তো আমাদের শর্ত মানতেই চায় না। মানবে কেন? তো আপনার এর পাশাপাশি এই যে এতদিন পর্যন্ত দীর্ঘ মানে 500 বছর ধরে মূল বাণিজ্যের পথ ছিল হচ্ছে আপনার সমুদ্রপথ যার দখলে, সমুদ্র যার দখলে থাকতে থেকেছে সেই সারা বিশ্বে ছড়িয়ে ঘুরিয়েছে, সারা ব্যবসা বাণিজ্য ছড়িয়ে। কিন্তু এই জিনিসটা পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু স্থলপথ, আপনি স্থলপথ অনেক ইম্পর্টেন্ট। আপনি দেখেন যে রাশিয়া থেকে এই চীনে গ্যাস বা তেল সরবরাহ যাচ্ছে কি পাইপলাইনের মাধ্যমে। আপনি বিভিন্ন জায়গায় এখন পাইপলাইনের মাধ্যমে যাচ্ছে। রাশিয়ার গ্যাস ইউরোপের বিভিন্ন দেশে যেত, কিসের মাধ্যমে যেত? ওই নর্থ স্ট্রিম যে পাইপলাইন ছিল, সেই পাইপলাইনের মাধ্যমে যেত, যেটা আমেরিকা শয়তানি করে উড়িয়ে দিয়েছে। আচ্ছা, তো মানে আস্তে আস্তে কিন্তু এই সমুদ্রপথটাকে আর আমি যেটা বলতে চাচ্ছি যে সমুদ্রপথটা কিন্তু আর গুরুত্বপূর্ণ থাকছে না বাণিজ্যের জন্য। আচ্ছা, এবং বাণিজ্য সবাই করছে কিন্তু এখন নিজেদের মধ্যে, ক্লোজ দেশের মধ্যে। আসিয়ান চেষ্টা করছে, তা আসিয়ানভুক্ত দেশ, তার পাশে হচ্ছে যে চীন, জাপান, কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য করতে। আপনার ইউরোপ তাদের মধ্যে একটা অভিন্ন বাজার তৈরি করে অনেক আগেই ফেলেছে। আপনার এখন সাউথ এশিয়া পারবে কি না, আফ্রিকা চেষ্টা করছে যে তার মতো করে, সেখানে দক্ষিণ আফ্রিকা একটা নেতৃত্বের জায়গায় আছে, তারা চেষ্টা করছে যে অভিন্ন বাজার তৈরি করে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে জলপথের যে গুরুত্ব, সমুদ্রপথের যে গুরুত্ব, এই গুরুত্ব থাকছে। এই গুরুত্ব না থাকলে আমেরিকার বিশাল বড় নৌবাহিনী থাক আর যে বাহিনী থাকে, এটা কিন্তু কোনো ইয়ে থাকে না। এবং আমেরিকার সারা বিশ্বে 700 জায়গায় ঘাঁটি থাকলেও কোনো কিছু, বিশ্বের কোনো কিছু যায় আসবে না। ফলে আপনার এই যে আলোচনা, এইটা আরও অনেক বড় ধরনের একটা বিশ্ব পরিস্থিতি বা বিশ্বের বাকবদলের একটা মানে মুহূর্তে দাঁড়িয়ে আছে। সুতরাং এই আলোচনা এক কথায় ঠিক হয়ে যাবে সব কিছু, বা এক কথায় মানে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, এইটা আসলে হওয়াটা কঠিন। তবে আমরা আশা করব যে এইটা যেন অবশ্যই বিশ্বের বাকবদলের একটা মানে সন্ধিক্ষণ হয়ে থাকে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।